সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যখন প্রশ্ন উঠছে, কারণ পরিচয় দেওয়া নেই চার্জশিটে, তখনই এমপি এবং তৃণমূলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আইনজীবী সঞ্জয় বসু একটি প্রেস স্টেটমেন্ট তিনি প্রকাশ করেছেন, যেখানে তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার জন্য সিবিআইয়ের এই চার্জশিট। এখান থেকেই কি একটা সম্ভাবনা উঠে যায় যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি এই খবরটা শুনলাম। দেখুন, এসএসসি এবং প্রাইমারিতে যা দুর্নীতি হয়েছে, তাতে করে ওপরতলার হাত না থাকলে এত বড় দুর্নীতি হয় না। একদম ওপরতলা মানে একেবারে ওপরতলার দুর্নীতি না হলে এটা সম্ভবই না। আর যে সংবাদ মাধ্যমে যে খবরগুলো শুনলাম, আমি যেটা বলতে চাই যে বিভিন্ন মামলা, দুর্নীতি সংক্রান্ত মামলার সাথে যুক্ত থাকার বিষয় বা বিভিন্ন সময় করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পশ্চিমবাংলার বড় মাথাগুলোকে এখনো হাত দেয়নি বা ছোঁয়নি। এই যে নামটা উঠে আসছে, দেখুন, মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টে রমেশ মালিক মামলা চলাকালীন, সুপ্রিম কোর্টে চলাকালীন অনেক নামই কিন্তু উঠে এসেছে এবং তাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, আমরা জানি। কিন্তু কোনো জায়গার থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেইভাবে প্রসিড করেনি। এখন দেখা যাক আগামী দিনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের পশ্চিমবাংলার টপ যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন। তার কারণ, যদি ইনভেস্টিগেশনে বেড়াল ধরা হয়, আমি সেটাকে ইনভেস্টিগেশন বলি না। দেখুন, আমি এটা বলবো না যে ইডি বা সিবিআই বাজে বা ভুল তদন্ত করেছে, এটা ভালোই তদন্ত করেছে। কেন বলবো? তার কারণ আছে। ভালো যদি তদন্ত না করতেন তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে রেড হ্যান্ডেড তার বান্ধবীকে ধরতে পারতেন না, তাই ধরেছেন। কিন্তু যেটা সমস্যা সেটা হলো একদম টপ লেভেল পর্যন্ত যখন ইডি বা সিবিআই পশ্চিমবাংলার ক্ষেত্রে যাচ্ছে, কোথাও যেন তাদের আমরা অনীহা পাচ্ছি, যেটা কিনা ভারতবর্ষের অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। এই 28 পাতার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী কুন্তল ঘোষ, শান্তনুদের পরিচয় দেওয়া থাকলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পরিচয় দেওয়া নেই। তাহলে কি সত্যিই কোনো রাজনৈতিক যোগ আছে? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পরিচয় দেওয়া হলো না? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই মামলাটাতে রাজনৈতিক যোগ থাকবে না তা কি হয়? পার্থ চট্টোপাধ্যায়ের নামটা কোথার থেকে এসেছে? হাওয়া থেকে ভেসে? কে এই পার্থ চট্টোপাধ্যায়? সে কি প্রাইমারি স্কুলে পড়ে পার্থ চট্টোপাধ্যায়? এই ধরনের কথাগুলো হাস্যকর কথা, এগুলো হাস্যকর কথা হয়ে যাচ্ছে না? পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন রাজ্যের, এখন ইডি গ্রেপ্তার করেছেন, তিনি জেলে আছেন, এখনো অবধি বেল পান। এগুলো হাস্যকর কথা হয়ে যাচ্ছে না? কে এই পার্থ চট্টোপাধ্যায়? তো এইরকম ধরনের কথা হয়ে যাচ্ছে। চার্জশিটে এই যে বলা আছে যে 15 কোটি টাকায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, এখানেই প্রশ্ন উঠছে যে 15 কোটি টাকা চাইবে, তার মানে নিশ্চয়ই কোনো প্রভাবশালী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে চার্জশিটে লেখা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তিনি তার মানে কি প্রভাবশালী? তো প্রভাবশালী তো হবে, নাহলে 15 কোটি টাকা কি ফেলনা নাকি যে কেউ চাইতে পারে বা যে কেউ নিতে পারে? প্রভাব না থাকে 15, আরে এইটি কি 2-5 টাকা 10 টাকা? আর এরা এতটাই প্রভাবশালী। দেখুন, এদের একটা জিনিস দেখবেন, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, আপনার পকেট থেকে যদি 50 টাকা পড়ে যায়, আপনি মাটিতে গিয়ে কোড়াবেন, আমিও কোড়াবো। 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, এর দাবি করার লোক পশ্চিমবাংলায় নেই। কার 50 কোটি টাকা, ওটা কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কেউ দাবি করতে গেলেন না। কারণ যে দাবি করতে যাবে সেই তো ফেঁসে যাবে। তার মানে চুরির টাকা উঠেছে এবং তাতে চাকরি বিক্রি হয়েছে, এটা ঘটনা। এবং যাদের যাদের নাম উঠে আসে এটা সত্যি ঘটনা, কোনো তো মিথ্যে ঘটনা না। পশ্চিমবাংলায় এটা হয়।
টাকা দিয়ে চাকরি বিক্রি পশ্চিমবাংলায় হয়, এজেন্ট মারফত হয়। শুধু চাকরি নয়, সমস্ত জিনিস পশ্চিমবাংলায় বিক্রি করা যায়। বাংলার তৃণমূলের নেতারা নিজেদের স্বার্থে এবং ক্ষমতার স্বার্থে যা ইচ্ছে তাই করতে পারেন, যে কোনো জিনিস বিক্রি করে দিতে পারেন। আচ্ছা, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে এই যে হেনস্থা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাহলে কি এই যে সিবিআইয়ের এক প্রকার তারা বিরুদ্ধে গর্জে উঠছেন, সিবিআইয়ের এগেনস্টে কি আদালতে যেতে পারে? কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগেনস্টে আদালতে যাওয়ার ক্ষেত্রে। আমি যদিও বা জানি না, আপনার মাধ্যমে শুনলাম, যদি তিনি এটা বলে থাকেন তাহলে তিনি অ্যাডমিট করেছেন যে ওনার নাম এসেছে সিবিআইতে। তাহলে তো আর ধোঁয়াশা থাকে না যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি এই ঘটনাটা তিনি প্রেস স্টেটমেন্ট দিয়ে বলে থাকেন, তাহলে তো আর ধোঁয়াশা থাকে না যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধোঁয়াশাগুলো তো করানোর কোনো মানে হয় না। আর শুনুন, ধোঁয়াশা যদি থাকেও, বাংলায় একটাই ভাইপো আছে। বাংলায় কটা ভাইপো আছে? বাংলার ভাইপো কটা আছে? যদি লোককে জিজ্ঞেস করা হয় রাস্তাঘাটে, পাড়ায়, প্রতিবেশীতে, বাংলার ভাইপো কটা আছে? বাংলার ভাইপো মার্সিডিজ বিএমডব্লিউতে ঘুরে বেড়া, কি যোগ্যতা? আমার প্রশ্ন, একটা এমপি, একটা এমএলএ, একটা মন্ত্রী যা মাইনে পায়, যে টাকা একটা এমপি, একটা এমএলএ, একটা মিনিস্টার মাইনে পায়, সেই টাকাতে বিএমডব্লিউ, মার্সিডিজ মেনটেনেন্স হবে না। আমার কথা শুনে, 2 নম্বরই টাকা না থাকলে, যদি বড় ডাক্তার আলাদা কথা, বড় অ্যাডভোকেট আলাদা কথা, বড় বিজনেসম্যান আলাদা কথা, একটা এমপি, একটা এমএলএ, একটা মিনিস্টার যে টাকা মাইনে পায়, তারও তো বিজনেস আছে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, ওই জল বেচার বিজনেস, যে জলটা কিছু দুনিয়ায় কেউ ওই জল কেউ খায়নি। আর কনসালটেন্সি বিজনেস, চাকরি বিক্রি, কনসালটেন্সি বিজনেস করলে অনেক 2 নম্বরই টাকা রোজগার হয়, আমি জানি। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বড় বিজনেসম্যান তার থাকতে পারে, তিনি যদি এমপি এমএলএ হন সেটা আলাদা কথা, কিন্তু শুধু একজন এমপি এমএলএ যে টাকা মাইনে আছে 1-1.5 লাখ টাকা মতো, কারো মিনিস্টার হলে আর একটু খানিক বেশি, পারকুইজিট আছে, 1,20,000 টাকা মাইনে আর পারকুইজিট নেই, ওই টাকাতে 2 লাখের কাছাকাছি, ওই টাকাতে ওই বিএমডব্লিউ মার্সিডিজ চড়া সম্ভব না, কোনো মিনিস্টারের চড়া সম্ভব না, এরা যে লাইফস্টাইলে থাকে। আচ্ছা, তাহলে কি সিবিআইয়ের এগেনস্টে যেতে পারে অভিষেক ব্যানার্জি আদালতে? দেখুন, আদালত তো সবার জন্য খোলা আছে। আমি কালকে আপনার বিরুদ্ধে আদালতে যাব, তো কী হবে? আদালত সবার জন্য খোলা আছে। আদালত তো যে যাবে আদালতে, আদালত তার কথাই শুনবে, কিন্তু আইনে যেটা আছে সেটা হবে। উনি তো এর আগেও আদালতে গিয়েছিলেন, আদালতে যাননি তা তো নয়, অনেকেই আদালতে গিয়েছিলেন। চার্জশিটে অভিষেক ব্যানার্জি নাম, এর জন্য কি তাহলে চাপে পড়তে পারেন লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির যে অভিষেক ব্যানার্জি, এমপি অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি? তৃণমূলে যারা চুরি করে তারা কোনো সময় চাপে থাকে না, তারা ভাবে চুরিটা করে নিয়েছি, আমার হয়ে গেছি। আর আমরাও কাউকে চাপ দিতে চাই না, আমরা চাই হলো পশ্চিমবাংলাটাকে দুর্নীতি মুক্ত করতে। যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছেন তাদের যাতে চাকরিটা পায়, আমরা সেইটা চাই। যারা জোচ্চুরি করে চাকরি পেয়েছেন তাদের আমরা বার করতে চাই, এটা আমাদের প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী তো বলছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা, মানে করতে আদেশ, মানে নির্দেশও দিয়েছিলেন যাতে কারোরই চাকরি না যায়। যে মুখ্যমন্ত্রী বলেছেন বেআইনিদের কাগজে বেরিয়েছে, বেআইনিদের চাকরি বাঁচাতে উনি সুপার নিউমেরিক পোস্ট করেছেন, যাতে কারোরই চাকরি না যায়, মানে তার জন্য মানে বেআইনিগুলো না যায়, জোচ্চুরি করে যারা পেয়েছে তাদের যাতে না যায়। উনি মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি চাইছেন রাজ্যে চুরি জোচ্চুরি বাড়ুক, এবং এ রাজ্যে যেসব চাকরিতে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি বলবেন আমি কিছুই জানি না, আমি কিছুই বলিনি, আমি কিছুই বলতে পারবো না। জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীকে। তো উনি যদি কিছুই না জানে তো উনি পদত্যাগ করুন। ওপরতলা না জানলে কোনো জিনিস হয়? যখন এই এসএসসি মঞ্চের এখানে 5 মেম্বার কমিটি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন, ওই কমিটিটার কথা তো মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন এদের সামনে, তো তিনি জানতেন না যে চুরি হচ্ছে? ওই কমিটিটা ইল্লিগাল।
আইনের যেমন ভালো দিকটা আছে, আইনে যেমন সবাই আবার তাদের ডিফেন্ড করতে পারে, সেই দিয়ে সময়টা বেরিয়ে যায়। আমাদের আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছিল আমাদের রাজ্যের যারা যুবক যুবতী 35, 36, 37 বছর বয়স, এই রিক্রুটমেন্টগুলো না হয়ে তাদের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। কেরিয়ারটা কি, জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আমার আজকে 10 বছর চলে গেলে কিচ্ছু যায় আসে না। যার একটা চাকরির না, যার 25 বছর বয়স তার যদি 10 বছর চলে যায় তার জীবনটা শেষ হয়ে যায়। যার 30 বছর বয়স তার 10 বছর চলে গেলে তার জীবনটা শেষ হয়ে যায়। আমার 10 বছর চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যদি তৃণমূলের নেতারা মনে করেন জেলে 5 বছর ফেলে রাখবে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু কারণ এই যে চোরগুলোর তো কিছু যায় আসে, এরা জেলে যাবে, জেল থেকে বেরিয়ে যাবে। এদেরকে বাংলা থেকে তাড়াতে হবে। এরা ক্ষমতাচ্যুত হবে, মানুষ এদেরকে চোর বলে তাড়াবে, প্রয়োজনে বাংলার বাইরে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই দুর্নীতি থেকে এদের আজকে আপনি বলুন না, 2010 সালের আগে, 2011 সালের আগে পশ্চিমবাংলায় অন্য জিনিস ছিল। এইভাবে দুর্নীতি ছিল যে মন্ত্রীর মেয়ে চাকরি পাবে পরীক্ষায় না বসে, তার টাকা ফেরত দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মানে কত ধরনের মানে লোক হয়, তাদের মাথায় কি আছে, সেরিবেলাম আছে কিনা আমি জানি না, পুরো মাথাটা ফাঁকা দিয়ে পাঠিয়েছে কিনা তৃণমূলের আমি জানি না। সে সুপ্রিম কোর্টে গেছে চাকরি চাইতে, না চাকরি চাইতে যায়নি, টাকাটা ফেরত চাইতে গেছে। এতটা এদের টাকার প্রতি লোভ। মন্ত্রীর মেয়ে সে পরীক্ষায় না বসে চাকরি গেছে, টাকা ফেরত দিতে বলেছে, সেই টাকা চাইতে সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম থাপ্পড় খেয়ে বাড়ি ফিরে মান সম্মান এদের বলে, এদের লাজ লজ্জা আছে নাকি? তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? মান সম্মান বলে কুণালটা এখন কি বলছে? যে জেলের থেকে চিৎকার করে বলেছিল যে সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, বাংলায় সারদা হয়েছিল, 25 লক্ষ মানুষ প্রতারিত হয়েছিলেন, সঞ্চিত অর্থ তাদের বিনাশ হয়েছিল, সেটা তৃণমূল করেছিল। তাই তৃণমূলের কথা বিশ্বাস করবেন না। যা বলছে ভবিষ্যতেও যা বলবে, কাউন্সিলর থেকে আর মাথা পর্যন্ত সব মিথ্যে বলবে।